আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিকতা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শক বৃন্দ, আমি যদি কন্টিনিউয়াসলি বলি আমাদের দেশ একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে, এই কথাটা আপনারাও যেমন বুঝেন আমরাও তেমন বুঝি। বাংলা একটা কথা আছে, রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন যারা জনগণের রক্ষক এবং ভক্ষক তাদের কথা বলছি, জনগণের অবস্থাটা কি দাঁড়ায়। এখন আমি উদাহরণটা দেই। আপনার বাসা যদি চুরি, ডাকাতি, খুন বা ধর্ষণ হয়, আপনি থানায় দৌড়ে যান। কিন্তু থানায় যখন দৌড়ে যান নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু থানায় গিয়ে দেখেন একজন ধর্ষক বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন ডাকাত বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন খুনি বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন দেশদ্রোহী বসে আছে। এবং ভালো করে যখন ওই খুনি এবং দেশদ্রোহীর দিকে তাকান, আপনি তাকিয়ে দেখেন এ তো ওয়াকারুজ্জামান। তাইলে কি হলো? রক্ষক তো ভক্ষক। একজন রাবণ, ওয়াকারের মতো একজন রাবণ যখন সেনাপ্রধানের চেয়ারে অধিষ্ঠিত থাকে, একজন খুনি যখন সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান হিসাবে অধিষ্ঠিত থাকে, আমার দেশের জনগণ, আমি এবং আপনি, আমরা কোথায় আছি? আমরা কার কাছে যাব? আমরা বিচারপতির কাছে যাব নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাব? অন্তর্বর্তীকালীন সরকারের দরজায় আমি যখন নক করব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দরজা খুলে দেবে একজন, আমি তাকায় দেখব খুনির এক সহযোগী বসে আছে ওনার দরজায়। আমি যখন খুনির সহযোগী ওই দরজায় বসে আছে প্রধান উপদেষ্টার, দরজা খোলার সাথে সাথে বলবো, হ্যালো মিসেস কবির, সাইদ কবিরের বউ, আব্দুল মাল মুহিতের ভাইগনা বউ, পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাইগনা বউ। যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজায় নক করে বলবেন, দৌড়ে যাবেন যে স্যার হয়তো আমাকে বাঁচাবে, দরজাটা খুলে দেবে মোমেনের ভাইগনা বউ, আব্দুল মাল মুহিতের ভাইগনা বউ, রয়ের অপারেটিভ সাইদ কবিরের বউ। আপনি তখন বলবেন আমি আর কোথায় যাব? আমার যাওয়ার রাস্তা কোথায়? আমাকে বাঁচাবে কে? কোনো রাস্তা নাই। হিন্দু সভ্যতায় আপনি জানেন, ভারতীয় সাংবাদিকরা যখন আমাদের বাংলাদেশি মুসলমানদের নাম নেয়, নামের আগে তারা একটা শব্দ যোগ করে, শ্রীমান। আজকের ইচ্ছা করে আমি সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি, শ্রীমান ওয়াকার। আজকের আমার টকিং পয়েন্ট হলো, ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন, দেখো আমি কি পারি, দেখো আমি কত বড় কাহুনা। ইউনূস আমার বালও ছিঁড়তে পারে নাই। এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ। অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই, শারীরিকভাবে নির্যাতনের শিকার হই, আর আপনি যদি একজন মহিলা হন, আপনি যদি ধর্ষণের শিকার হন, আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না, কারণ ওখানে একজন ধর্ষক বসে আছে। আপনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না, ওখানে ওয়াকার বসে আছে। আপনি প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারবেন না, কারণ ওখানে মিসেস সাইদ কবির বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজা সামলাইয়া। Then where would you go? Do you have a place to go? আপনি কোথায় যাবেন? আপনার কি কোনো যাওয়ার জায়গা আছে কিনা? আমি এগুলো নিয়ে কথা বলবো? জেকব মিল্টন গালি দেয়। আমি এগুলো নিয়ে কথা বলবো? জেকব মিল্টন ভদ্রতা জানে না। আমি এগুলো নিয়ে সমালোচনা করব? জেকব মিল্টন একটা হারামজাদা। কে বলছে? শ্রীমান ওয়াকারুজ্জামান এবং তার তল্পি বাহকরা। দর্শকবৃন্দ, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের কথা বলবো। আমি কখনো ভদ্রতা দেখাতে চাই না। এটাকে কি বলে? ডেল কার্নেগি, ওয়ান অফ দ্য ফিলসফার, উনি বলেছে
ওইখানে ভদ্রতা দেখাও যেখানে ভদ্রতা দেখানোর জায়গা। ডু নট মিসপ্লেস ইউর রেসপেক্ট টু দ্য প্লেস দ্যাট ডোন্ট বিলংস টু। অর্থাৎ সম্মান দেখানোর জায়গা না এমন জায়গায় সম্মান দেখায়ও না। আজকের আলোচনায় আমার সাথে অংশগ্রহণ করবেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি হয়তো রিটায়ার্ড করেছেন, ডক্টর শওকত আলী। আমার সাথে জয়েন করবেন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত একজন চিকিৎসক, আমেরিকায় চিকিৎসক, উনি এই মুহূর্তে কাজে আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান মজুমদার। এবং আমার সাথে প্রতি রোববারের মতো আজকেও যোগ দিচ্ছে উই আর দ্য পিপলের ডিরেক্টর অব অপারেশন নিরু নীরা। আসুন আমাদের গেস্টদের সাথে আমরা পরিচিত হই। প্রথমে স্বাগত জানাবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাকে, আপনার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। আপনি কাজের থেকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি আমাকে সময় দেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব মিল্টন সাহেব, আমাকে সুযোগ করার জন্য আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সহ আলোচক ডক্টর বন্ধু ডক্টর শওকত আলী এবং ছোট বোন নীরাকে সালাম এবং শুভেচ্ছা আপনার দর্শক যারা এখন দেখছেন এবং যারা আগামীতে দেখবেন সবাইকে। ওকে, এরপরে আমি স্বাগত জানাবো আমাদের পরম শ্রদ্ধেয় আমার বড় ভাই, যদিও বলছি যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার এই ব্যাচেলর রাইখে উনি জান্নাতে যাইতে পারবে না, শো এর আগে বলছি। তো শওকত ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। মিল্টন ভাই, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এ থেকে দেশ জাতি উপকৃত হবে। আপনি আপনার একটা ভূমিকা রাখছেন, আমরা অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি এবং দেশের মানুষ করে। আমি নিজে দেখেছি যখন দেশে গিয়েছি, আপনি কিন্তু অনেক জনপ্রিয়। গ্রামগঞ্জের মানুষ আপনাকে, আমি এসেও বলেছি যে আমি প্রায় 3 মাস ছিলাম, আমাদের কথাই কিন্তু কাজ হয়। অনেক লোক অনেক কথাবার্তা বলে, কিন্তু এটি ইফেক্টিভ আমরা বলি। মনে রাখবেন, আপনি আপনার বাপদাদা 14 পুরুষের সম্পদ নিয়ে কথা বলেন না। আপনি আমার সম্পত্তি রক্ষার জন্য বন্ধু হিসেবে, ভাই হিসেবে আপনি কথা বলেন না। আপনি বলেন এই দেশকে ভালোবেসে। এটা আমার দেশের সৌভাগ্য। ডাক্তার মুজিব আছে এখানে, আমার বন্ধুবার, তার একই কথা। একটা ডাক্তারের মতো পেশা, মহৎ পেশা, সে বাদ রেখে সারা জীবন কিন্তু করে গেছে। আজকে টক শো বলে না, ও তো আমার বন্ধুর সাথী। এবং যে কথাটা বললেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা 3-4 জন যারা ছিলাম 1981-2-3 দিকে, সে অন্যতম। কিন্তু লোকটাকে কখনো মূল্যায়ন করা হয়নি। নেরা আমার ছোট বোন, অনেক আগে থেকে তার চিনি। সে কিন্তু গিভ আপ করার লোক না। অনেক বদনাম হয়েছে, অনেক কিছু সহ্য করেছে, ফ্রন্টে যে এই দেশের সপক্ষে অনেক কথা বলেছেন, আমি তার জন্য অ্যাপ্রিসিয়েট করি। আমরা আশা করি আমাদের আলোচনা থেকে দেশ উপকৃত হবে। থ্যাংক ইউ ভাই। ওকে, স্বাগত জানাবো নিরু নীরা আপনাকে। আজকের ব্যস্ততম সময়, আমি জানি আপনি, আপনার একটু ঠান্ডা লাগছে, কাশাকাশি করতেছেন, আল্লাহ আপনাকে সুস্থ করুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর মুজিব, আপনি নূরের 3 মিনিটের এই ভিডিওতে একটা জিনিস আপনি দেখেছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নূর কথা বলেছে। এখন প্রথম দিকে উনি চারিদিকে, আমি বলবো নূর শত্রু বানিয়েছে না বানায় নাই, মিত্র বানিয়েছে না বানায় নাই। উনি যেই কয়টা নাম বলছে, যা আমির খসরু মাহমুদকে ইন্ডিয়ান দালাল বানাচ্ছে, মির্জা ফখরুল রে ইন্ডিয়ান দালাল বানাচ্ছে, আব্দুল আউয়াল মিন্টুকে দালাল বানাচ্ছে, নায়েবে আমির আবু তাহেরকে দালাল বানাচ্ছে, রমিন ফারহানাকে দালাল বানাচ্ছে। এটা নূরের তো এটা বুঝার ভুল, তাদেরকে দালাল বানাচ্ছে না। যে নামগুলো বলছে এরা ভারতের আসলেই দালাল। এখন এই দালালদের নাম মেনশন করে নূর যদি বলে যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই লোকগুলোকে দালাল বানাচ্ছে, এটা কি নূরের রাজনৈতিক অদূরদর্শিতা নাকি নূরও তাদেরই একজন? আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ডক্টর মুজিবুর রহমান। ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। কারণ নূরের, যদি আপনি চিন্তা করেন ভিপি নূরের রাজনৈতিক জীবন এবং সে যেভাবে তার উত্থান,
সেই যে আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে একটা সময় সে সত্যিকার অর্থেই জনগণ ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে, তাদের পালস বুঝে স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং একটা পর্যায়ে আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব এখানে, আমি তাদের নাম বলবো না, আমরা কিন্তু এক সময় ফাইন্যান্সিয়ালি নূরকে সাপোর্ট করেছি এখান থেকে, এবং ভালোভাবে, কারণ তখন তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ছিল। আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতো, এবং আমার বন্ধু আর কয়েকজন আছে যাদের সাথে যোগাযোগ করতো। এবং আমরা মনে করতাম যে ওই সময় এই আমি বলছি বেশ কয়েক বছর আগের কথা বলছি, ওই সময় নূরই একমাত্র ছিল যে তারা মানে ছাত্রলীগ এবং আওয়ামী গুন্ডা বাহিনীর অত্যাচারের পরেও নানা ধরনের ইস্যু নিয়ে আন্দোলন করেছে, এবং একটা আনকম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার শেপ রিপ্রেজেন্ট করছে ওই সময়। পরবর্তীতে দুটা ঘটনা যার কারণে আমি এবং আমার বন্ধুরা ওকে সাপোর্ট দিইনি। একটা ঘটনা হলো যে আপনি জানেন নিশ্চয়ই মোসাদের কোন এক এজেন্টের সাথে তার একটা বৈঠক হয়েছিল, যেটা পরবর্তীতে প্রকাশ পেয়ে যায়। সে যদিও প্রথম দিকে ডিনাই করেছে, কিন্তু এটা দেখা যায় যে এটা সত্যতা ছিল। 2 নম্বর হলো এখান থেকে একটা সময় ইউনাইটেড স্টেটের কিছু রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে গিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে, এবং কোন এক রিপ্রেজেন্টেটিভ যার সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ ছিল তার সাথে মিটিং হয়। 2-3 মিনিটসে তার সাথে যেসব কথাবার্তা হয় এটা হাসিনা সরকারের কাছে পৌঁছে যায়, এবং আমাকে তখন কোশ্চেন করে যে তোমরা বললে এই লোকটা ভালো, বাট দিস ইজ হোয়াট উই ফাউন্ড আউট। তখন থেকে আমি বুঝে গেছি যে আমি বা আমরা অনেকেই যেটা মনে করতাম নূরকে নিয়ে, আসলে সেই নূর এখান থেকে সরে আসছে। কিসের জন্য সরে আসছে, টাকার লোভে না রাজনৈতিক ক্ষমতার লোভে, আমি সেই জায়গায় যাবো না, এটা ওই ভালো জানে, তবে ইট কুড বি বোথ। তারপর থেকে কিন্তু আমার নূরের প্রতি ওই ধরনের একটা যে রেসপেক্ট ছিল সেটা আমার নাই। এবং এই যে আপনি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আসলে যদি আপনি নূরের আগের অবস্থান চিন্তা করেন এবং তার যে উত্থান, নূর উড হ্যাভ বিন দ্য লিডার অফ দোজ, কিন্তু সে পারে নাই, কারণ সে ওই জায়গাতে সরে আসছে মানসিকভাবে, রাজনৈতিকভাবে, এবং হয়তোবা একটা পর্যায়ে সে হাসিনা সরকারকে মুখে যাই বলুক, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রাজনৈতিক দলের মতো সমর্থন যোগায় আসছে। সুতরাং ওই জায়গাটাতে সে তাকে নিতে পারেনি, যে জায়গাটা তার হওয়া উচিত ছিল, যে জায়গাটা সে একসময় ছিল। যার কারণে নূরকে বাদ দিয়েই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করছে তারা কিন্তু একদমই অপরিচিত মুখ, তারা এসে সামনে এসে আজকে তারাই হিরো হয়েছে, তারাই লিডার হয়েছে, নূর হয়নি। ডক্টর মুজিব, আপনি বলছেন ইউএস আমেরিকা থেকে একজন রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে গেছে, এবং আপনি তার মাধ্যমে আপনি তাকে রিকোয়েস্ট করেছিলেন নূরের সাথে দেখা হবে, কথা হবে, এবং পরবর্তী সময় আপনি ওই ইউএস রিপ্রেজেন্টেটিভ আপনাকে বলেছে যে তুমি নূরকে যেভাবে রিপ্রেজেন্ট করছো, নূর আসলে তা না। এর অর্থ কি? আপনি নূরকে যেভাবে অ্যাঞ্জেল হিসাবে রিপ্রেজেন্ট করছেন, আমি করছি, আমরা যেভাবে করছি, আমেরিকান রিপ্রেজেন্টেটিভ নূরের সাথে কথা বলে বুঝতে পেরেছে that he is not the one the way you and me we describe. আমরা এখান থেকে যে তাকে বলে দিচ্ছিলাম, আমার কাছে সে খবরটা আসছে কিছুক্ষণের মধ্যেই, মিটিং এ কিছুক্ষণের মধ্যেই থ্রু মাই চ্যানেল, যে নূরের সাথে যা কথা হচ্ছে ওখানে 1-to-1, এবং আমি নূরকে তারপর কল করছি। আমি কল করে বলছি, আমি ডাইরেক্ট ওকে বলিনি যে আপনি করছেন, আমি বলছি যে আপনার সাথে যারা মিটিং এ ছিল আমার কাছে নিউজ আসছে যে এই কথাগুলো বাইরে চলে গেছে, ঠিক আছে? নূর নোজ দ্যাট, আমি তাকে বলছি। তারপর থেকে আমার ওই দিনের পর থেকে আমি কোনো নূরের সাথে যোগাযোগ করি নাই। এনিওয়ে, কারণ আমি 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 ব্যক্তিগতভাবে আমি মানে আপনারা হয়তো বলবেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং একটা জিনিস বিশ্বাস করি যে আমি কম্প্রোমাইজ করি না। আচ্ছা, এখন আসেন যে কথাটা আপনি বললেন, যে কারণে আজকে কথাটা আসলো, যে তার প্রতি যে অত্যাচারটা, সে যে কথাগুলো বলছে, এটাতে সে কিছু লোককে সেভ করার চেষ্টা করছে, বা তাকে গুণ গাচ্ছে, বা তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তারা ভারতের বা রয় দালাল না। তারা দালাল কি দালাল না এটা জনগণ জানে, জনগণই দেখবে, তাদের কার্যক্রমে প্রকাশ হবে সে তারা দালাল কি দালাল না। নূর যেটা করতেছে তার কার্যক্রমে প্রকাশ হচ্ছে সে কি এখন। তারপর আমি বলবো যে আমি আইনের শাসনে বিশ্বাসী। আমি নূর যদি খুনও করে থাকে কাউকে,
নূরের সেই হিসাবে তার অ্যারেস্ট হয়ে তার ইয়ে হওয়া উচিত, বিচার হওয়া উচিত। কিন্তু কোন একটা জায়গায় যে কোন সামরিক বাহিনী কেউ যে তাকে আহত করবে, অত্যাচার করবে, মৃত্যুর মুখে ঠেলে দিবে, কারণ ওর হেড ইঞ্জুরি হয়েছে, হেড ইঞ্জুরি সে মারা যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হয় এই জিনিসের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেই জায়গাটা আমি আপনাকে নিয়ে যাবো। আর আমার কাছে মনে হয় আমরা ওইদিকে যাচ্ছি, আমরা ওই জায়গাটা যাব যে তাকে আঘাত করা হয়েছে, কিন্তু আমি এই সাবজেক্টটা কনক্লুড করতে চাচ্ছি। আপনি খুব ভালোভাবে বলেছেন যে 5-7টা নাম নূর মেনশন করছে যে এরা রয়ের দালাল, এরা বাস্তবার্থে রয়ের দালাল, ইন্ডিয়ার হয়ে কাজ করছে, সামনে ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ সব দিক থেকে রয়ের হয়ে কাজ করছে। আপনার কেন মনে হয় নূর তাদেরকে ডিফেন্ড করতে গেল? এটা কি ডিফেন্ড করতে গেল বিং দা হি জাস্ট ওয়ান্ট টু বি দ্য মেম্বার অফ বিএনপি, অর সে নিজেও রয়ের একজন? আসলে কোনটা? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, হাসিনা, শেখ হাসিনা বা শেখ হাসিনার সাথে যতগুলো লোক ছিল, কারো কি আপনি কোন সার্টিফিকেট দেখছে যে লেখা আছে শেখ হাসিনা এই যে রয়ের দালাল অ্যাপয়েন্ট করা হয়েছে? না, নাই, তাই না? কিন্তু আমরা জানি, কারণ তাদের কাজকর্মে তারা ইন্ডিয়ার রয়ের স্বার্থকে আপহোল্ড করছে, এবং যেহেতু তারা কাজ করবে এটা করছে, সেই হিসেবে জনগণ পারসেপশন আছে যে তারা রয়ের দালাল বা রয়ের হয়ে কাজ করছে। এখন তারা রয় থেকে বেতন পাক, তাদের কাছে সার্টিফিকেট আছে কিনা আছে, ইট ডাজন্ট ম্যাটার। তাদের কাজে কর্মে, তাদের কথাবার্তায়, তাদের সবকিছুতে প্রকাশ যে তারা আরেকটা বিদেশি শক্তি, যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের উন্নতি চায় না, এমন একটা শক্তি যারা বাংলাদেশে গ্রাস করতে চায় সর্বতভাবে, তাদেরকে যারা সমর্থন করে, তাদের কাছে সার্টিফিকেট আছে কি না আছে আমার মাথা ব্যথা নাই। জনগণের জানার দরকারও নেই, জনগণ চায়ও না, চায় অ্যাকশন, কাজে। তো যেই ব্যক্তি এই ধরনের স্বার্থান্বেষী মহলকে সাপোর্ট দিবে এবং তাদেরকে প্রোটেক্ট করবে এবং তাদের পক্ষে কথা বলবে, আমি ধরে নিব সে জেনে হোক না জেনে হোক, তার কাছে সার্টিফিকেট থাকুক আর না থাকুক, সে প্রতি মাসে মশারা পাক আর না পাক, আমার কাছে সে ভারতের এজেন্ট, রয়্যাল এজেন্ট বা তার পক্ষে কাজ করতেছে। এখন এটা ক্লিয়ার, এবং এটা হলো প্রত্যেকের ব্যাপারে তাই। আমি যদি এখন এখানে দাঁড়িয়ে ভারতের ভুলগুলোকে না বলে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, আপনার এখানেই জনগণ বলবে যে হ্যাঁ, ডাক্তার মুজিবও নিশ্চয়ই রয়্যাল এজেন্ট। আপনার কি মনে হয় না মুজিব ভাই, আপনি একজন পেশাগতভাবে একজন চিকিৎসক, কিন্তু তার চেয়েও আপনার বড় পরিচয়, আপনি জিয়ার রাজনীতির সাথে প্রথম থেকে জড়িত। আপনার কি মনে হয় না নূর তার সমগ্র রাজনৈতিক ক্যারিয়ারের উপরে একটা রিস্ক নিল এইভাবে, যেই চিহ্নিত রয়ের লোকজনদেরকে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে? আপনার এটা মনে হয় না? অফকোর্স, মানে আমি সেটা আপনাকে এই জন্য আগে হিস্ট্রিটা দিলাম যে নূর কোত্থেকে আসছে। হ্যাঁ, নূর কিন্তু যখন শুরু করছে গণ অধিকার পরিষদ এবং সে যখন ভিপি হিসাবে আন্দোলনগুলো করছে, তখন কিন্তু সে ওই জায়গাটা ছিল না, জনগণ তাকে বিশ্বাস করতো, ছাত্ররা তার পিছিয়ে ছিল। কিন্তু একটা পর্যায়ে মনে হয় সে বুঝতে পারছে বা সে সামহাও লোভে পড়ে গেছে, যার কারণে সে রয়ের মোসাদের এজেন্টের সাথে যে দেখা করছে। আপনি যে বুঝতে চেষ্টা করেন, সে যদি, আমি বুঝলাম না সে এত বোকা হলো কি করে যে ওর একটা ট্র্যাপে সে পা দিল, এবং তাকে ওই জিনিসটা করাই হয়েছিল তার রাজনীতি ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য, এবং তারপর থেকে কিন্তু তার সে অবস্থান আর নাই বাংলাদেশে। তো এই জিনিসটা যারা বুঝে না একটা রাজনীতিতে এসে যে তাকে ট্র্যাপ করতে পারে, এবং এখন সে নিজে ট্র্যাপ হয়েছে কিনা আমি জানি না, সে হয়তো লোভে পেয়ে গেছে, সে হয়তো একটা পর্যায়ে মনে করছে যে এত কিছু করে কি হবে, আমার পরিচিত হয়ে গেছে, এখন আমি কিছু টাকা পয়সা পাই, হ্যাঁ, হোয়াটএভার ইট ইজ। তো কিন্তু কথা হলো যে সে যারা তাকে সমর্থন করতে সাধারণ জনগণ, তাদেরকে ধোকা দিচ্ছে। এই ধোকাটা দেওয়াটা তার ঠিক হয়নি। এবং যে কোনো রাজনীতিবিদ, যেমন আপনি জিয়া রহমানের কথা বললেন, জিয়া রহমানের ব্যাপারে আমি খুব পরিষ্কার করে বলি, আমি জিয়া রহমানের রাজনীতি বিশ্বাসী, এখনো বিশ্বাসী, আমি তাকে ভালোবাসি। জিয়া রহমানকে মারার পিছনে ভারতের ডাইরেক্ট ষড়যন্ত্র ছিল, এবং এই কারণে আমি ডাক্তার মুজিব কোনোদিন ভারতের এবং ভারত আধিপত্যবাদকে মেনে নিব না। দিন মানুষের নাম মানুষ, এটা তাদের ব্যাপার। বা জিয়া রহমানের কারণে আমার কাছে আমার মৃত্যু পর্যন্ত আমি ভারতের রয়ের আধিপত্য মেনে নিব না, এবং আমি জিয়া রহমানের মৃত্যু এবং তার সাথে সাথে আরো যাদের এই রয়ের থ্রুতে মৃত্যু হচ্ছে তাদের আমি সবসময় বিচার চাই। আপনি এখানে আমি বলছি যে জিয়া রহমানের বিচার হওয়া উচিত, কারণ আমি জানি যে জিয়া রহমানের বিচার করতে গেলে রয়ের ইনভলভমেন্ট এসে পড়বে। আমি এটাও জানি আপনাকে আপনার 57 পেজের এফআইআর এর কথা আমি আপনাকে বলেছি, সেই জিনিসগুলো আছে এখনো। তারপরে আপনারা জানেন
আমাদের পিলখানা হত্যাকাণ্ডতে তারা জড়িত। গত জুলাই আগস্টে যারা পালিয়ে গেছে প্লেনে করে তারা জড়িত। তারা একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রে নানাভাবে তারা সন্ত্রাস তৈরি করছে, তাদের এজেন্ট দিয়ে, রয়্যাল এজেন্ট দিয়ে হোক, যে এজেন্ট দিয়ে হোক। আমরা অ্যাড্রেস না করবো, আমরা বারবার এরকম রয়্যাল এজেন্টের খপ্পরে পড়ে যাবো। ওকে, আমরা আসছি ডক্টর শওকত আলী। আমি আপনার কাছে ডক্টর মুজিবের প্রত্যেকটা লজিক্যাল কথা আপনি শুনেছেন, আমি শুনেছি, নীরা শুনেছে। এখন ডক্টর ভিপি নূর, তাকে সবাই একসময় স্নেহ করত, আদর করত, সম্মান করত, ভালোবাসতো। মনে হচ্ছে সে হবে ভবিষ্যতের মুজিব শেখ, ভবিষ্যতের মাওলানা ভাসানী, ভবিষ্যতের শেরে বাংলা, অথবা ভবিষ্যতের বিশাল একজন নেতা হবে সে। এভাবেই কামনা করছে। আপনি চিন্তা করে দেখছেন ডক্টর মুজিবের মতো লোক আমেরিকা থেকে তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে। আমি করছি কি করি না এটা নীরা বলবে, এটা আর আমি বলতে চাই না, এটা নীরার কাছে যাব, কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট উই আর দ্য পিপল এর নীরা দেখে, আমি দেখি না। সো এটা নীরা দেখবে। তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, নূরের বর্তমান একটা পজিশন সে যেটা ক্রিয়েট করেছে, সে তার পজিশনটাকে একটু কলঙ্কিত করেছে কয়েকটা কাজ করে। আমি কাজের গুলো যাব না, কিন্তু চিহ্নিত ভারতীয় কিছু দালালদেরকে সে এই মুহূর্তে কেন ডিফেন্ড করতে গেল? ডক্টর শওকত আলী কেন গেল? যেই মুহূর্তে তার রাজনীতি ভাটার দিকে, যেখানে তার অবস্থানটা অনেকটা বিতর্কিত, সে কেন চিহ্নিত রয়ের অপারেটিভদের ডিফেন্ড করতে গেল? ডক্টর শওকত আলী, এখন তুমি যে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছ, আমাদের বক্তব্য তুমি বাদ দিতে পারবা? তোমার থেকে বড় বড় পণ্ডিত আসলো। তোমাদের সৌভাগ্য যে জ্যাকব মিল্টন, ডক্টর মুজিবার, এখানে নিউরো আছে, আমরা আছি, যে আমরা দেশকে ভালোবেসে আমরা এখনো বাংলাদেশকে ঠিক প্রথম কাতারের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, দেশপ্রেমিক সিটিজেন হিসেবে কথা বলে। এটা তোমাদের সৌভাগ্য। আমাদের কিছু নেওয়ার আছে, আমরা খালি দিয়েই গেছি। এইবার মাত্র 3 মাস আগে যে আমার যে সম্পদ 2 বিঘা জমি, যার দাম প্রায় 6 কোটি টাকা হবে, নিজে লিখে দিয়েছি আমি একটা প্রাইমারি স্কুলের জন্য। আমার গ্রামের বাচ্চাদের স্কুল ছিল না, আমি দিয়েছি। বাহাদুরি করো না ভাই, এই সমস্ত বাহাদুরি চলে না, বাংলাদেশের পলিটিক্স এগুলো চলবে না। সুতরাং সোজা পথে এসো। আবার আমি আবারও কন্ডেম করি যে সেনাবাহিনীর লোকগুলো, যে পুলিশরা নূরের গায়ে হাত দিয়েছে, এই হাতকে আমাদের কেটে দিতে হবে। তারা যেন দ্বিতীয়বার শেখ মুজিবের মতো বাংলাদেশের রক্ষী বাহিনী এসে, বাংলাদেশ সেনাবাহিনীর রক্ষী বাহিনী না ভাই, আমরা মনে করি এখানে সুসন্তান আছে, আমরা ইনস্টিটিউশনকে সাপোর্ট করি। তার অর্থ এ না যে কথাটা আপনি বলছেন যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে হঠাৎ করে এসে এইভাবে মার আমি কোন ক্রমে আমরা গ্রহণ করব না। ইমিডিয়েটলি বিচার। আমি স্যারের কাছে আবেদন করব, স্যার ওই বিচার, ওই যে তদন্ত এর মধ্যে যাবেন না। আপনার সামনে রয়েছে ভিডিও, আপনি এদেরকে প্রত্যেকেই চেনেন, ধরেন, বন্দি করেন, তারপরে আমরা তদন্ত কমিটি গঠন করব। ওই তদন্ত কমিটির রিপোর্টের জন্য, বিকজ জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। একটা বছর ধরে আমরা এটা দেখেছি। ওকে ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনাকে একটা কথা বলি। ডক্টর মুজিব ভাই এবং ডক্টর শওকত আলী একটা কথা বলছে। নীরা, আপনার মাইক্রোফোনটা বোধহয় অফ, আপনি অন করে নিতে পারেন। আচ্ছা, ওনার একটা কথা বলছে। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লারিফাই করি। মেহেদী সাফাদি নামের লোকটার সাথে নূর দেখা করছে, এটা সত্য, দেখা করছে। কিন্তু একটা কথা, মেহেদী সাফাদি কোনো মোসাদের এজেন্ট না। মেহেদী সাফাদি হচ্ছে ইসরায়েলি একটা বাটপার, ইসরায়েলি নাগরিক এবং একটা বাটপার। মেহেদী সাফাদিরে আমার চাইতে ভালো বাংলাদেশের কেউ চিনে না। কারেক্ট, ইউ ইন্টারভিউড হিম। ইয়েস, হ্যাঁ। তো রাত্র 3টার সময় আমি হারামজাদারে ওয়াশিংটন ডিসি থেকে গার্ড ধরে আইনা আমি বসাইয়া ইন্টারভিউ করছি। সো এই নূর মোসাদের এজেন্টের সাথে বসছে, এই কথাটা সর্বৈব মিথ্যা কথা। কিন্তু মেহেদী সাফাদির সাথে দেখা করছে, এটা সত্য কথা। ঠিক আছে, কিন্তু শওকত ভাই খুব ট্রিকি একটা কথা বলছে, যেটা সঠিক ইনফরমেশন। কথা ছিল নূর মিডল ইস্ট থেকে ব্যাক করার সাথে সাথে তাকে গ্রেফতার করবে, কিন্তু ভারতীয় হাই কমিশনার ইন্টারভেনশনে
রাষ্ট্রদূত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার ইন্টারভেনশনে নূরকে গ্রেফতার করা হয় নাই, সে এয়ারপোর্ট থেকে সরাসরি ভারতীয় হাইকমিশনে গেছে। শওকত ভাই কথাটাকে এভাবে বলছে। আপনার কাছে এখন আমার প্রশ্নটা হলো, এই মেহেদী সাফাদিকে আপনি কিন্তু রাত্রে দেখেছেন, যেই রাতে আমরা মেহেদী সাফাদিকে পিক আপ করছিলাম, এবং আপনি কিন্তু চোখে দেখেছেন এই নিউ ইয়র্কে বা আমেরিকায় একটা বাটপাট্টায় বিএনপির নেতা আছে, নাম সাইদ কি জানে জাহিদ এফ সর্দার সাদিক। আমাকে একটু বলেন, এই লাগোডিয়া এয়ারপোর্টে সাফাদি কি করতেছিল? আগে আমাকে এই প্রশ্নটার একটু উত্তর দেন। সাফাদি কি করতেছিল সাদিকে? থ্যাংক ইউ জেকব ভাই। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি জানি কি করেছে, পাস্ট ইজ পাস্ট। আমি আপনাকে বলি, আমি জানি আপনি এই বিএনপির এই রাজনীতির সাথে আপনি জড়িত। আপনার চোখের সামনে মেহেদী সাফাদি জাহিদের সর্দার সাদির এই গলার কলার ধরে ঘুষাইতে শুরু করে নাই, জুতা দিয়া পিটায় নাই? হ্যাঁ, আপনি এরকম অনেক কি উঠাই নিয়ে আসছেন অনেক জায়গা থেকে, বাট এটা এখন মানে বলতে চাচ্ছি না সেটা। কিন্তু আমাকে একটু বলেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? জাহিদের সর্দার সাদিরে কলারটা ধইরা ঘুষি মারছে, নাক ফাটানোর থেকে আমি বাঁচায় নিয়ে আসছিলাম জাহিদের সর্দার সাদিরে। এটা সত্য না মিথ্যা? আপনার এই সত্যকে সত্য বলেই আমি এটার কোনো উত্তর দিতে চাচ্ছি না, এটাই ধরে নেন। ওকে, এটার উত্তর তো আমি দিতে পারবো না, হুইচ ইজ ট্রু। ওকে, এখন এবার বলেন তো, আপনার মনে কি কোনো সন্দেহ ছিল এই মেহেদী সাফাদি কোনো মোসাদের এজেন্ট না? না না, সন্দেহ থাকবে কেন? তাকে যেভাবে আপনি ইন্টারোগেশন করেছেন সবই তো পরে তো ছাইরা দেমার তাইন্দাবাসি, আমি এর মধ্যে কিছু নাই সে বলে মানে পার পাইছে, কিন্তু সে ভারতের একটা এজেন্ট। ভারতের এজেন্ট? সে ভারতের একটা এজেন্ট, বাংলাদেশের বিপক্ষে কাজ করার জন্য ভারত তাকে বাংলাদেশে মানে দায়িত্ব দিয়েছে এই কাজ করার জন্য, সেইটা হলো মেহেদী সাফাদি। ওকে, এখন তাইলে আমি আর আপনি কনক্লুড করতে পারি যে মেহেদী সাফাদি কোনো মোসাদের কেউ না, সে ইসরায়েলি একজন নাগরিক, ভারতের রয়্যাল একজন এজেন্ট, এবং আরেকটা কথা, ভারতের বিজেপির একজন শুভাকাঙ্ক্ষী। রাইট, বিজেপির একজন শুভাকাঙ্ক্ষী, সেটা সে। ওকে, এখন এই নূর এই ভারতের দালাল মেহেদী সাফাদির সাথে দেখা করছে। এই নূর ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বিক্রম কি জানি নাম, তারপরে প্রণয় ভার্মা, তারপরে রিভা গাঙ্গুলি, এদের সবার সাথে নূরের হাজার হাজার ছবি আছে মার্কেটে। এখন আপনি আমাকে একটু কথা বলেন তো, নূর বাংলাদেশের রাজনীতি করে, একদিকে নূর ড্রামা করলো যে আমি ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে চাইতেছি, ভারতীয় হাইকমিশনে সামনে স্লোগানের রাস্তা দিয়া পিছন দিক থেকে সে হাইকমিশনারদের সাথে দেখা করে এবং ওখান থেকে বেনিফিট খায়। ডক্টর মুজিবের কথা আপনি শুনছেন, ডক্টর মুজিব নূরকে পোর্ট্রে করছে আমেরিকান অফিসিয়ালদের কাছে যে নূর একজন দেশপ্রেমিক, নূর ভারতের দালাল না, কিন্তু আমেরিকান রিপ্রেজেন্টেটিভরা নূরের সাথে দেখা করেই টের পাইছে যে ডক্টর মুজিবও যেমন ভুল, আমি জেকব মিল্টনও ভুল, কারণ আমিও চিন্তা করছি মুজিব বাংলাদেশ প্রেমী, ভারত প্রেমী না। তাইলে এখন মুজিবরা যখন ভিপি নূর যখন আমির খসরু মাহমুদরা ডিফেন্ড করে, রুমিন ফারহানাকে ডিফেন্ড করে, আব্দুল্লাহ ওয়াল মিন্টুরে ডিফেন্ড করে, বিএনপির সাউয়ারে ডিফেন্ড করে, আপনার মনে আপনার ব্রেইনে কি আসে? এই নূর কি বাংলাদেশের, নাকি যাদেরকে সে ডিফেন্ড করতে চাইছে সে নিজেও এই দালালদের একজন? আপনার কি মনে হয়? জেকব ভাই, নূরকে পার্টিকুলারলি কোনো পাত্রে আপনি এই মুহূর্তে ফেলতে পারবেন না, কারণ বাংলাদেশটা একটা হাঙ্গরের মধ্যে চলছে। তো নূর হলো একটা চুনোপুটি, নূর কখনো একটা বিগ ফিশের পেটে ঢুকে বের হয়, কিন্তু নূরের যে পজিশনটা এখন পর্যন্ত নূর তো স্থায়ীভাবে কোথাও স্ট্রাইক করতে পারতেছে না। আর নূরকে এই জন্য ওকে দেখা যাচ্ছে আজকে নূর এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, এটা মানে
ওর যে এক্সপিরিয়েন্স এবং ওর যে রাজনৈতিক ভিউ যেটা, ও সব ওয়েতে সবার ভিতরে গিয়ে বিষয়টা দেখতেছে। আর দেখার বিষয় যে আমি প্রথমত এই কথাটাই বলবো যে বাংলাদেশটা একটা হাঙ্গরের পেটের ভিতরে আছে, তাই সেখানে নূর তো হাঙ্গরের পেটে, ওকে তো সময় বিশেষ জায়গা বিশেষ এক একটা মানে রং ধারণ করতে হচ্ছে। আমি এটা নূরের দোষের কিছু মানে বলবো না এখন, কারণ বাংলাদেশে তো রাজনীতি নাই। ওকে নীরা, আপনি যেটা বলছেন আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। মুজিব শেখ যখন রাজনীতি শুরু করে সে সরোয়ার্দির পাঞ্জাবের কোনা ধইরা রাজনীতি করছে। আমার কথা শুনেন আগে। নূরকে তখন মুজিব শেখকে তখন পরামর্শ দেওয়া হইলো যে তুমি ইন্স্যুরেন্সের দালালি কইরা, পাকিস্তানের দালালি কইরা, অন্যদিকে দালালি কইরা কিছু টাকা পয়সা জোগাড় কইরা লও। যে টাকা পয়সা জোগাড় করার মাধ্যমে 32 নম্বরের বাড়ি বানাইছে মুজিব, ছেলেপাদের লেখাপড়া করাইছে, দুর্নীতি কইরা তার বাবা 8 পাস লুৎফুর রহমান লাল মেয়ারে পিয়ন থেকে সেরেস্তাদার বানাইছে এই মুজিব শেখ। আপনি কি মনে করেন না নূর মুজিবরে কপি করা শুরু করছে, যে নূরও একটু পয়সা পাতি বানায় লোক সবাই রে দিয়ে? আপনার কি এটা মনে হয় না? হ্যাঁ, সেটা মনে হয়েছে। তবে মুজিব শেখের দেখেন, আপনি যে কথাটা বলছেন এটা তো কোনো মানে এটা একটা মানে ইতিহাস, মানে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট মুজিব শেখের। আচ্ছা, তাইলে মুজিব শেখের এই কথা যখন বলছেন যে এই ভারত, এই মুজিব শেখের নিজ মুখে বলে গেছে যে ভারতকে তোমরা বিশ্বাস করো না, কারণ এই ভারত কিন্তু মুজিবের গায়েও হাত তুলছে। যেদিন হাত তুলছে সেদিন কিন্তু মুজিব বলে গেছে যে এই ভারত আমাদের বন্ধু না। ওকে নীরা, থামেন, এখানে থামেন। আপনাকে এখন বলি, আপনি কি বলবেন তাইলে মুজিব শেখরে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় তার পাশার মধ্যে লাইটটাই ছিল ভারতীয়রা, নূর কি তাইলে বাংলাদেশে এই লাত্তিটা খাইলো ভারতীয়দের দ্বারা? এটা তো ভারতীয় লাত্তি। 100% আমি সেখানে আসতে চাচ্ছিলাম যে নূরের ভূমিকা, নূর যেই জায়গা থেকে উঠে আসছে, যেভাবে স্ট্রাগল করে আসছে, এবং নূর কিন্তু ওই মানে রাজনৈতিক প্রেক্ষাপটে সে কিন্তু টোকাই না, এটা চিন্তা করলে ভুল হবে। নূরের যেখানে ক্রেডিট নেওয়ার, ক্রেডিট পাওয়ার, সেটা আমাদেরকে দিতে হবে। নূর টোকাই না। আজকে যে নূরের গায়ে যে হাত দেওয়া হয়েছে, কে হাত দিয়েছে? এই ভারত হাত দিয়েছে। এই ভারত যেরকম শেখ মুজিবের গায়ে হাত দিছে, ঠিক নূরের গায়ে এই হাতটা দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, এবং ভারত যুগে যুগে এই কাজই করবে এবং করে আসছে। এটা ভারতের ডিপ্লোমেসি। নীরা, আপনি অনেকদিন ধরে টক শো করেন, আজকের প্রথম আপনার প্রতি আমার রেসপেক্টটা আরো বাইরে গেল। আপনি মুজিবের পাছায় পিটানির লগে যেভাবে নূরেরটা মিলাইয়া দিচ্ছেন, অনেক ধন্যবাদ। খুব ভালো বলছেন, কারেক্ট, ঠিকই আছে, খুব ভালো বলছেন ডক্টর মুজিব। এবার আপনার কাছেই আসবো। নীরা খুব সুন্দরভাবে ডটটা মিলাইয়া দিচ্ছে। মুজিবের পাছায় যেভাবে লাথি লাগাইছে ভারতীয় পুলিশরা, নূরের পাছায়ও ঠিক লাথিটা বাংলাদেশে বসে ভারতীয় লোকজনরা ওয়াকারের মাধ্যমে, কর্নেল রাকিবের মাধ্যমে লাগাইয়া দিছে। এখন আপনাকে আমি এই যে নূরের গায়ে যারা হাত তুলছে, আমি আপনাদেরকে স্পেসিফিক 2-3টা নাম বলি, এরা জড়িত সরাসরি। নূরের ওখানে 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাকিব। লেফটেন্যান্ট কর্নেল রাকিব হলো অ্যাক্টিভ ছাত্রলীগের মেম্বার। আইএসএসবিতে ফেল করার পরেও তাকে পাস করাইয়া মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিব। তার সাথে আরেকজন ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান, সেও ছাত্রলীগের, যুবলীগের মেম্বার। আইএসএসবিতে ফেল করছে, হাসিনা রিকমেন্ডেশনে তাদেরকে আইএসএসবি ক্রস করাইয়া তাদেরকে মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে। এখন এই রাকিব ছিল, বর্তমানে একজন জেনারেল আছে, হাজতে আছে, জেনারেল সালাউদ্দিন মিয়াজি। সালাউদ্দিন মিয়াজি কিন্তু এখন বাংলাদেশের হাজতে। তারই পার্সোনাল স্টাফ ছিল লেফটেন্যান্ট কর্নেল রাকিব। এবং এই রাকিব নূরের পিঠে লাথি মাইরা বলছে, জুলাই বিপ্লব তোর হোগায় ঢুকাইয়া দিব। আমি আপনার কাছে, বাই দ্য ওয়ে, 18 Bengal is the under command unit of 9 infantry division. সাভার ক্যান্টনমেন্টে যে
নবম পদাতিক ডিভিশন আছে, এটার অধীনস্থ একটা ইউনিট 18 ইস্ট বেঙ্গল, এবং ওখানে একজন মুজিব প্রেমী, একজন বঙ্গবন্ধু প্রেমী, একজন আওয়ামী প্রেমী, একজন হাসিনা প্রেমী, একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, তার নাম ব্রিগেডিয়ার জেনারেল SM আসাদুল হক। এই ভারতীয় ভণ্ড শুয়োরকে সেনাপ্রধান মীর জাফর কিছুদিন আগে নবম পদাতিক ডিভিশনের জিওসি বানাইছে। তার নির্দেশে নূরের উপরে এই আক্রমণটা চালানো হয়েছে। এখন আমি আপনার কাছ থেকে এমনি জানতে চাচ্ছি, নীরার কথা ছিল মুজিবরে ভারতীয়রা পিটাইছে, এই পিটানিটা নূরের এইখানে দিয়ে দিছে। মুজিব তার লেসন শিখা গেছে, আগরতলায় পুন্দের মধ্যে লাত্তি দেওয়ার পরেই মুজিব বুঝা গেছে যে মালাউনরা মালাউন, এদেরকে বিশ্বাস করা যাবে না। আপনি কি মনে করেন নূর এইটা বুঝছে কিনা? আমি চাচ্ছি এটার উপরে আপনি একটু মন্তব্য করেন। এবং জেনারেল ওয়াকারের আসল উদ্দেশ্য কি? কারণ ওয়াকারের কোনো গ্রহণযোগ্যতা আর্মিতে নাই। এখন কি সে আর্মির পুরা ছাত্রলীগ যুবলীগারদের একত্র করে আর্মিকে জনগণের সামনে পচানোর পায়তারা করতেছে, নূরের উপরে অ্যাটাক করে, নাকি তার অন্য কোনো টার্গেট আছে? ডক্টর মজিদ। থ্যাংক ইউ। এখানে বেশ কয়েকটা কোশ্চেন করা হয়েছে, আমি একটা একটা করে আপনাকে বলি। প্রথমত, নূরের উপরে যেটা করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা করি। বাংলাদেশে এইভাবে আইন হাতে তুলে একজন সম্মানিত একজন রাজনীতিবিদ, নূরের ব্যাপারে যেটি আমার ফিলিং থাকুক না কেন, তাকে এইভাবে জনসম্মুখে প্রপার চার্জ না করে, বিচার না করে তাকে এইভাবে মারাটা, এটা আমি তীব্র নিন্দা জানি। এটা মার্ডারের সমতুল্য, সে মারা যেতে পারে। 2 নম্বর কথা হলো, যে লোকটা মেরেছে কর্নেল, কি নাম বলেন আপনি? রাকিব। সে সিভিল ড্রেসে ছিল এই সময়। জি। যেহেতু একজন ব্যক্তি সিভিল ড্রেসে ছিল, আর্মি ড্রেসের না, সুতরাং তার কন্ডাক্ট উইল বি লুকড অ্যাট অ্যাজ এ সিভিলিয়ান। এবং সিভিলিয়ান একটা রাজনৈতিক বা কোন একটা লোকের হাতে, বাংলাদেশে একটা লোকের হাতে এইভাবে ইয়ে করছে, আমি জোর দাবি জানাবো তাকে যাতে একজন সিভিলিয়ান হিসাবে তার বিচার করা হয়। মুজিব ভাই, আমি আপনাকে মুজিব ভাই আপনাকে এবং ডক্টর শওকত আলীকে আমি একটু জিজ্ঞাসা করি, আপনি কি মনে করেন যে অনলাইন অ্যাক্টিভিজমের মধ্যে এইখানে বৈশা আমরা যদি ভিডিও বানাই, এডিট করি এবং ওইটা পোস্ট করি, এটা অফকোর্স অ্যাক্টিভিজম, কিন্তু আপনি কি কখনো দেখছেন ইলিয়াস হোসেন, কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য কোনো একজন ফরাসি রাজনীতিবিদ অথবা পাবলিক অফিসিয়ালকে একটা ইন্টারভিউ করছে? ইলিয়াস হোসেন কি একটা ইন্টারভিউ করছে এখানকার কোন জায়গায়? কনক সরোয়ার কি এদের কাউকে একটা ইন্টারভিউ করছে? এখানকার কংগ্রেসে গিয়ে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার বা পিনাকিকে কখনো দেখছেন কোন জায়গায় গিয়ে সরকারের বিরুদ্ধে একটা ভয়েস তৈরি করেছে? আপনি দেখেছেন কিনা? আচ্ছা, আমি একটু বলি, আমি এখানে শওকত ভাই আমি আপনার কাছে আসছি, মুজিব ভাই শেষ করার সাথে শেষ করি। না, আমি দেখিনি। এবং ধরেন যে আমি আপনার এখানে আসছি, আমরা অনেকে আসি আপনার এখানে, আমি ওদের কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করেন, আমি যাইনি তখন, শুধু আমি এটা বলতে পারবো না। তবে আমি যখন দেখছি আমি দেখিনি। এখন একটা জিনিস হতে পারে, এক একজনের ধারাটা একরকম হতে পারে। ইলিয়াস যে ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে, সে এইটা হয়তো করে না, বা করার তার সে দক্ষতা হয়তো নাই। আপনার যে দক্ষতা আছে এই লাইনে, এটা তো তার নাই। এক এক লোক একভাবে, সেই তার কাজের ইয়েতে আমি তাকে ইয়ে করতেছি না। বাট আপনি যে কথাটা বলছেন, দ্যাট ইজ ট্রু, এরা কেউই করেনি। বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা যেটা করতেছে এটাকে আমি ছোট করে দিই। আমি একমত। ওকে ওকে, ডক্টর শওকত আলী, এবার আমি আপনার কাছে আসব। একটা সাবজেক্ট, নূর একটা কথা বলেছে, আমরা যেমন প্রথম কথাটাকে সমালোচনা করছি যে সে ভারতীয় দালালদের সাপোর্ট করছে, কিন্তু সে যখন বাংলা এডিশন, ইলিয়াস হোসেন এবং ওয়ালটনের চান্দাবাজি এবং শাহ আলম, এই সাবজেক্টটা নিয়ে নূর বলছে যে সে ওয়ালটনে গিয়ে বলছে আমাদেরকে যদি চান্দা না দাও তাইলে তুমি আওয়ামী লীগের দোসর ছিলা, তোমাদের নিয়ে আমরা ভিডিও বানাবো। ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের লোকজনরা বলছে, কিন্তু ইলিয়াস হোসেন
শাহ আলম, বসুন্ধরা এদেরকে নিয়ে কোনো কথা বলে না। নূর এই পয়েন্টটা বলছে। আমি জানি না নূর কেন বলছে, নূরের সাথে ইলিয়াস হোসেনের ঝগড়া কোথায় এটা আমি জানি না, কিন্তু নূর এই কথাটা বলছে। নূরের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না না, এখানে আমি একটা কথা বলি, আমরা তো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে একটা কথা বলছি। নূর একটা ব্যক্তি বা ইলিয়াস আমার ছোট ভাই, সব একটা ব্যক্তি, তাদের ভিতরে দ্বন্দ্ব কিভাবে কে কি করছে এটা হয়। তবে পাকিস্তান আমলে আমরা হাই স্কুলে ছিলাম যখন, আমরা ছাত্র ইউনিয়নের রাজনৈতিক দীক্ষা গ্রহণ করে আমরা বলতাম 9 মাসের গদির ফল বলাকা সিনেমা হল। এটা আপনি মনে রাখবেন, এটা কাজে লাগবে। সরাদের আমলে তিনি একজন প্রাদেশিক মন্ত্রী ছিলেন, শেখ সাহেব, এবং এই সময় আপনি জানেন নিউ মার্কেট সিনেমা হল বলাকা খুব সুন্দর হল ছিল। আমি নিজেও বহুবার সেখানে গিয়েছি সিনেমা দেখার জন্য। এই হলটা কিন্তু মুজিব তৈরি করেছে, প্রথম ক্রাইম। আপনি ইন্স্যুরেন্স কোম্পানির যে কথা বলছেন ইউসুফ হারুনের, আমরা সব জানি, কিন্তু হলটা উনি করেছিলেন ওই সময় যখন উনি একটু ক্ষমতায় ছিলেন। এই কারণে আমরা বলতাম 9 মাসের গদির ফল বলাকা সিনেমা হল। এই প্রথমবারের মতো আমি আপনাকে বললাম। এখানে যারা রাজনীতি বা এই ধরনের কার্যকলাপ করছে তারা থাকে যতদিন, আজকে শেখ সাহেব চলে গেছে কিন্তু অনেক কিছু করে গেছেন, কিন্তু স্লোগানটা কিন্তু ছোটবেলা আমরা যে দিয়েছি আমরা মনে রাখছি। নূর বা ইলিয়াস বা এরা যারা এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট, জনগণ এটা মনে রাখবে। কিন্তু আমি অন্য লাইনে কথা বলবো, সেটা হচ্ছে নূর যদি আমার শত্রু হয়, আপনার একটা জিনিস মনতে হয়, একটা কথা আছে না, দি এন্ড জাস্টিফাই দি মিনস। নূর জাতীয় পার্টির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছে আমরা এটাকে জাস্টিফাই মনে করি। একটা বেঈমান মোনাফেক ফাসেক, একটা ফ্যাসিস্টের যে ধরনের চিন্তা ভাবনা ছিল একজাক্ট তার দোষর ছিল জিএম কাদের। এবং তিনি ইন্ডিয়া থেকে এসে তিনি বলেছেন যে ইন্ডিয়ার পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। কি আলোচনা, এই মুনাফেককে ওই সময় গ্রেপ্তার কথা করা উচিত ছিল, যেটা আপনিও বলেছেন করা হয়নি। আজকে সেই প্রশ্নটা উঠেছে। নূর অত্যন্ত স্ট্রংলি এই জিনিসটা নিয়েছে। এখন আপনার আলোচনায় আসেন, আপনি বলেছেন যে তারা রয়ের এজেন্ট। আচ্ছা, নূর রয়ের এজেন্ট আর জিএম কাদের এরা কারা আপনার দেখতে হবে। কিন্তু এটা মুজিব একটা ভালো ব্যাখ্যাও দিয়েছেন যে র অনেকগুলো গ্রেডিং করে রেখে দেয়, যে ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান। ফার্স্ট গ্রেড বা সেকেন্ড প্ল্যান এ বি সি, এর ভিতরে চয়েস। এখন নূর মার খাওয়ার কারণটা হলো যে সে জিএম কাদেরের জাতীয় পার্টি, যে পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে নেক্সট ইলেকশন, যে বডিটা ওয়াকারুজ্জামান চেষ্টা করছে খাওয়ানোর জন্য বিভিন্ন ভাবে, এবং ইউনূস সাহেবের খাওয়ানো হয়ে গেছে। কিন্তু ইউনূস সাহেবরা যারা বর্তমান সরকার আছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তারা কিন্তু জাতীয় পার্টির প্রতি দুর্বল। তারা এটা মনে রাখতে হবে, এর ব্যাখ্যা আছে। কিন্তু আজকে আমি এসব ব্যাখ্যার মধ্যে যাব না। যখন জাতীয় পার্টিকে এইভাবে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করাচ্ছে একটা বিরোধী দল, নো ম্যাটার হোয়াট, সেখানে 150 যাই সিট পাই না কেন, এই বাড়া ভাতে এখানে আগুন দিয়েছে নূর এই সময়, এই মুহূর্তে। এইটা রয়ের এজেন্টরা পছন্দ করেনি। তারা ওয়াকারুজ্জামান বা তার সাপোর্টার তাদের দিয়ে এই কাজটা করিয়েছে। কিন্তু নূর কিন্তু একটা ভালো কাজ করেছে, যদিও দুটোই রয়ের এজেন্ট আমরা আপাত দৃষ্টিতে যেটা মনে করছি, বা যাদের পক্ষে উনি কথা বলেছেন এদের ভিতরে অনেকেই রয়ের এজেন্ট আছে, উই অ্যাগ্রিড। এখানে তার যেভাবে মারা হয়েছে, বিশেষ করে আর্মি এবং পুলিশ একসাথে একত্রে সিভিল ড্রেসে, তাকে বলা আছে সিভিল ড্রেসে এ নাকি সাম ওসির প্রাইভেট ড্রাইভার, আমরা জানি না আসলে কি। শওকত ভাই, আমি আপনাকে আমি বলি, দুইজন লোক যারা ওখানে অপারেশনে সরাসরি অংশ নিছে, ওখানকার অপারেশনে অংশ যে নিছে, লেফটেন্যান্ট কর্নেল রাকিব এবং লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান, এরা দুইজনই ছাত্রলীগ যুবলীগের সদস্য, এবং এদেরকে ক্যাপ্টেন থেকে মেজর, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল বানাইয়া ইউনিটের কমান্ডে দিছে সেনাপ্রধান মীর জাফর। এবং ওকে, আর আমাকে একটু শেষ করতে দেন। আসলে এই নূরকে পিটাইয়া ওয়াকার
কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছে আপনি এটার উপরে যদি একটু ফোকাস করেন। ওয়াকার এই পিটানিটা দেওয়ার পরে আপনার এইটা দিয়ে একটা মেসেজ দিচ্ছে, সে এনসিপি কে একটা মেসেজ দিচ্ছে, দেশবাসীকে একটা মেসেজ দিচ্ছে, এনসিপি না ছাত্র জনতাকে একটা মেসেজ দিচ্ছে, ইউনূস স্যারকে একটা মেসেজ দিচ্ছে, সবাইকে যে মেসেজটা দেওয়া হয়েছে বাংলাদেশকে মেসেজ দিছে। ওকে, সারা বাংলাদেশকে দেওয়া হয়েছে, নিরা ইজ কারেক্ট, সারা দেশকে এই মেসেজ দেওয়া হয়েছে। হ্যাঁ, মেসেজটা হচ্ছে এই যে তোমরা যদি আমাদের মতের বিরুদ্ধে বা আমাদের চিন্তাধারার বিরুদ্ধে রাস্তায় নামো, তাহলে এই রাস্তা বিপদ সংকুল তোমাদের সবার জন্য। সুতরাং আমরা আজকের আলোচনায় আমরা এই কথাটা বলবো যে আমাদের জনগণ আমাদের শক্তি সাহসের ভিত্তি, এবং এই জনগণ জেগে গেছে। আর্মি আসুক, যে পর্যায়ে অফিসার আসুক, তাদেরকে এটা জানা উচিত। আমরা আজকে এই শো থেকে এটা বলে দেবো, ভাই ডু নট মুভ ফার্দার, অ্যাপোলজি করতে হবে, এবং যারা করেছে এই কাজগুলো তাদেরকে অবশ্যই ক্ষমা প্রার্থী হবে জনগণের কাছে। এই দেশের মালিক কিন্তু জনগণ, এই জনগণের সপক্ষে আমরা দেশ বিদেশ থেকে আমরা সবসময় কথা বলি এবং আমরা বলেই যাব। ডক্টর শওকত আলী, ডক্টর মুজিব বিচার চাচ্ছে, আপনি বিচার চাচ্ছেন, নীরা বিচার চাচ্ছে, আমি জেকব মিল্টন বিচারের কথা বলছি। আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অথবা তার স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা বর্তমান আইনমন্ত্রী এদের কোনো ক্ষমতা আছে? আমি ভাই এদের কারো ক্ষমতা আছে এই নূরকে পিটানোর পিছনে যারা আছে তাদেরকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত করা? এই ক্ষমতা কি তাদের আছে? যদি এটা না হয়, আমি আপনাকে বলে দিচ্ছি পরিষ্কার, বর্তমান সরকারের পতন ঘটবে। নো মিস্টেক, ডোন্ট মেক এনি মিস্টেক। বর্তমান সরকার এই সমস্ত জিনিসগুলো, আবর্জনাকে তৈরি করার জন্য তারা দায়ী। এই সরকারের পতন হবে, এবং সেনাবাহিনী যদি মিসক্যালকুলেশন করে জনগণকে, মিল্টন আমি আপনাকে পরিষ্কার বলছি, আমি নিজে যে দেখে আসছি, আপনি ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমি ছিলাম, আমাদের মেয়েরা, আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আমাদের মায়েরা, আমাদের গরিব রিক্সা চালক, শ্রমিক, মেহনতি জনতা, এর ভিতরে আওয়ামী লীগের সন্তানও আছে, মিলিটারিদের সন্তান আছে, পুলিশের সন্তানও মারা গেছে, আহত হয়েছে। এই জনতাকে আপনি কিভাবে ঠিক করবেন? আপনি ২-৪ লোককে গুলি করবেন, আবার মেরে ফেলবেন, আপনি কোনো রকম হবে না। সুতরাং আর্মির জন্য আমাদের একটা সতর্কবাণী আছে। ভাই, ইনস্টিটিউশনকে আমরা শ্রদ্ধা করি, আমরা এটা বিশ্বাস করি। আমি বারবার বলেছি যে ১ থেকে ১২২ পর্যন্ত র্যাঙ্কিং অফিসার যারা ভারতীয় দালালি করেছে, শেখ মুজিবের মেয়ে আপনার হাসিনার পা চেটেছে, তাদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে। ১ নম্বর, আজ না হোক কাল পরশু এটা হবেই। দ্বিতীয় হলো যে এই যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে, নো মিস্টেক। এরা মোনাফেক, বেঈমান, ফাসেক, এরা বিদেশি। তার ভাইও এরশাদ সারা জীবন এটা করে গেছে, ও একই অবস্থায় করছে, তার আমরা বিচার চাই। এবং এইটা একটা সুযোগ যে মানে আমাদের হচ্ছে নূরের রক্তের যে ফয়সালাটা হবে, সেটা হচ্ছে এই পার্টিকে ব্যান করতে হবে। তার কোনো রকম ইলেকশনের ধার ধারে না, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। তৃতীয় কথা, যদি এসব করতে ব্যর্থ হয়, বর্তমান সরকারের পতন ঘটবে। আমি এক্ষেত্রে একটা অল্টারনেটিভ দিই মিল্টন। আমরা অনেক কথা বলেছি অলরেডি, এটা জাতীয় সরকারের একান্ত প্রয়োজন। স্যার নিজে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলছেন, রেজাল্টে কি? জাতীয় সরকারে ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন টেকনোক্র্যাট গভর্নমেন্ট করেছিলেন, সব পর্যায়ে পরিচিত ভদ্র দেশ এবং বিদেশের দেশপ্রেমিক মানুষদের নিয়ে একটা সরকার গঠন করতে হবে। যদি বর্তমান সরকার না ফেল করে, যদি ফেল করে, আমরা কিন্তু অত্যন্ত প্রচন্ড বিপদের জন্য। গুলি মারেন আপনার নির্বাচন, কিসের নির্বাচন? হবে না। সুতরাং সমস্যার সমাধান আমাদের চাই ইমিডিয়েটলি। ওকে, ডক্টর শওকত আলী, আপনি তো বলটা সেনাপ্রধানের কোর্টের মধ্যে ছুড়ে দিলেন। সেনাপ্রধান মির্জাফর প্ল্যান করতেছে একটা জাতীয় সরকার করবে, আসিফ নজরুল হবে সরকার প্রধান। ভাই 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 ভাই
বাংলাদেশের এই মুহূর্তে জাতীয় সরকার করা বাংলাদেশকে পুরোপুরি ভারতের হাতে তুলে দেওয়া, এই মুহূর্তে যেটা দরকার একটা গণভোট দরকার। ওই গণভোটে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে তারপরে চালাতে পারে না। তবে তার এই মন্ত্রিসভা, তার এই যে এই মন্ত্রিসভা রাখতে পারবে না, এই মন্ত্রিসভা পারবে না। এটাই আমার বক্তব্য আসলে ছিল। ওকে, আমি আপনার কাছে আসছি। নীরা, ডক্টর শওকত আলী জাতীয় সরকারের কথা বলছে, আমি এটা অপোজ করে বলছি যে জাতীয় সরকার হইলে বাংলাদেশ ওয়াকারের কন্ট্রোলে চলে যাবে এবং ভারতের কন্ট্রোলে যাবে। এই মুহূর্তে দরকার গণভোট। ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার পুন্ডের মধ্যে লাথি দিয়ে বাইর করে দিবে, নতুন কইরা সে করবে। এবং আরেকটা দরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজার সামনে যে বেডিরে বসায় রাখছে ওই বেডিরেও সরাইতে হবে, ওই বেডিরেও ওখানে রাখা যাবে। তাইলে রয়সা বাংলার ভিতরে ঢুকবে। আমি এটার উপরে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ জেকব ভাই, আপনারা এতক্ষণ অনেক কথা বলছেন, আমি শুনছি। তা এখন যেটা আপনি বললেন সেটার মানে কনক্লুশনে আসে যে আমাদের গোটা বাংলাদেশটাই তো চালাচ্ছে গোটা বাংলাদেশেই তো ভরে আছে। এই ভারত চাচ্ছে আপনার পারিবারিক তন্ত্র রাজনীতি চাচ্ছে ভারতের জন্য এই দুইটা ফ্যামিলি থাকলেই চলবে। কিন্তু মাঝখান থেকে যখন দেখলো যে না, এই দুই ফ্যামিলিকে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না, সে কি করলো, এই যে থার্ড আপনার এই যে ছাগলের 3 নম্বর বাচ্চাকে নিয়ে আসছে। এখন জিএম কাদের হয়েছে ছাগলের 3 নম্বর বাচ্চা। যখন দেখলো যে না, বিএনপির মধ্যে একটা গ্রুপ আসছে, আরেকটা গ্রুপ নিউট্রাল আছে, তাদেরকে আনা সম্ভব হবে না, তখনই তারা এই গুটিটা চাললো, এই ছাগলের 3 নম্বর বাচ্চা নিয়ে আসছে। আর আজকে দেখেন নূরের প্রতি এই হামলা আজকে নতুন না, একবার না, দুইবার না, তিনবার না, গুণে শেষ করা যাবে না নূরের অত্যাচারের কথা। নূর যেভাবে অত্যাচারিত হয়ে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছে। আজকে দেখেন তো গোটা বাংলাদেশটাকেই রান করতেছে, কিন্তু এই নূরকে প্রেডিক্ট করতে পারছে না, প্রেডিকশনে তারা ভুল করছে, লাইনে নিয়ে আসতে পারছে না। একটা জিনিস আপনি দেখেন, ওকে প্রেডিক্ট করে একটা বলে, কিন্তু নূর পিছলে যখনই দেখে অন্যদিকে ওর মাথাটা বের হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওর ঘাটটা চেপে ধরে এবং ও প্রতিবার এই শিকারগুলো হচ্ছে একটা মাত্র কারণ, ওর প্রেডিকশনে ওরা ভুল করে ফেলে। তাই আমি নূরকে 100% ক্রেডিট দেব, সে বাংলাদেশি প্যাট্রিয়ট, সে বাংলাদেশকে ভালোবাসে, এটা আমি বলবো। এখানে যে যত কথাই বলুক না কেন, আজকে আপনি মিডিয়া জগৎ নিয়ে নূরকে যে কথা বলেন, নূর ওখানে একে প্রোটেক্ট করলো, ওকে প্রোটেক্ট করলো, এটা হলো পলিটিক্স। এক একজনের ধারা এক এক রকম, এক এক ভাবে চলবে। এখানে আমি নূরের কোনো কিছু দোষের কিছু দেখি না। এখানে হলো গোটা বাংলাদেশ আমাদেরকে রান করছে তো সেখান থেকে আপনি কি আশা করেন, কোন দিকে যাবেন? ওরও তো জান বাঁচাতে হবে। নীরা একটু থামেন। আপনি বলতে চাচ্ছেন মুজিব শেখ যেভাবে ইন্ডিয়াকে ব্যালেন্স কইরা রাজনীতিতে ধীরে ধীরে নিজেকে আগাইছে, আপনি কি বলতে চাচ্ছেন নূরও তার পলিটিক্যাল ট্যাকটিক্সে এইভাবে আগাইতেছে? 100%। আপনি, কারণ এটা তো নূর যখন মিডল ইস্ট থেকে যখন বাংলাদেশে গেছে, তখনই তো এই কথাটা বলেছি যে না, নূরের আইডিওলজিতে সে চলছে, সে যেটা করছে সেটা তার হইতে সে ঠিক করছে। আর এটা হলো এক একজনের পলিটিক্যাল অ্যাম্বিশন এক এক রকম হতে পারে, এক একজনের পলিটিক্যাল ধারা এক এক রকম হবে। এর অর্থ আপনাকে আমি ফলো করবো, আমাকে একজন ফলো করবে, সব যে এক হাড়িতে চলবে সেটা না। নূর কোথা থেকে উঠে আসছে ওই সাবজেক্টটা আপনার দেখতে হবে। আজকে ভিপি হয়ে কিন্তু সব পলিটিশিয়ানরা এখানে আসেনি। গত 54 বছরে ভিপি দিয়ে যারা হয়েছে তাদের চরিত্র কিন্তু আমরা দেখেছি, আজকে নূরকে একা দেখিনি। সেই ভিপি জিএস দের সাথে যদি আজকে নূরকে কম্পেয়ার করেন, আমি নূরকে 100% ক্রেডিট দেব। নূর হলো বাংলাদেশের সৈনিক। বাংলাদেশি নূরের গায়ে হাত তোলে নেই, এই ভারত নূরের গায়ে হাত তুলেছে, নূরকে হত্যা করতে চাইছে। কেন? নূরকে কোনো অবস্থাতে তারা দাবিয়ে রাখতে পারবে না। নূর আজকে এক কথা, কালকে এক কথা, পরশু এক কথা। নূরকে নিজেকেও তো ঠিক রাখতে হবে, নিজেকে তো বাঁচিয়ে নূরকে সামনে এগিয়ে যেতে হবে। ওকে, আমি একটু অ্যাড করি, 1 সেকেন্ড একটু অ্যাড করি। হ্যাঁ বলেন।
আপনার কথা যেটা বলেছেন যে নূর কার পন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে, শেখ সাহেব পাকিস্তান আমলে আওয়ামী লীগ তো আপনি জানেন কেউ করতো না, তখনকার মুসলিম লীগের আমলই ছিল, আমরা ছোট। তো উনি ফাইন্যান্সিয়ালি আওয়ামী লীগকে কোনো রকম সচল করতে পারছিলেন না। তো তখন তারা আওয়ামী লীগের লোকেরা তাকে ধরে বলল যে এরকম অবস্থা, আমরা তো কিছুই করতে পারছি না। তখন উনি বলেছিলেন একটা ঐতিহাসিক কথা যে আমি যদি লন্ডন যেতে পারতাম, তাহলে যদি পারি তাহলে এই তোমাদের এই দুর্ভোগ থাকবে না। তার কারণ লন্ডন আওয়ামী লীগ বলে একটা সংগঠন ছিল, অত্যন্ত পাকিস্তান বিরোধী আওয়ামী লীগপন্থী, এবং অধিকাংশ লোক এরা সিলেটি ছিল, দ্যাট ইজ কারেক্ট, অন্য জেলার লোক ছিল। উনি লন্ডন থেকে টাকা আনতেন সব সময়। ইউসুফ আবদুল্লাহ হারুন বা অন্য গ্রুপ, জেকে খান গ্রুপ, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, ওনার পার্সোনাল যে স্পিড বোট ছিল, একে খান গ্রুপের স্পিড বোট ছিলেন, উনি চালাতেন। তো এই সুযোগ সুবিধা কিন্তু তারা নিতেন। এক্সেপ্ট মানানা ভাসানী জীবনে কখনো এই ধরনের কিছু করেননি। এই যে পলিসি দিক দিয়ে ইউ আর রাইট, এরা যারা নতুন রাজনীতি করছে, আপনি এনসিপি লিডারদেরও দেখেন, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি। ওকে, আমি ডক্টর মুজিব, আমরা আমাদের সময় শেষ ধাপে। আপনি নীরার মন্তব্যটা শুনেছেন, আমি আপনার মুখের দিকে আমি দেখে বুঝেছি আপনি নীরার এটাকে ডিসএগ্রি করেছেন। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাকে আমি বলবো যে নূরের এই অবস্থানটাকে বা নীরার এই পজিশনটাকে বা শকত ভাইয়ের এই পজিশনটাকে আপনি কিভাবে দেখেন, এবং আপনার এই আলোচনার মধ্যেই আপনি দেখেন আজকের আলোচনাটাকে আমরা যদি কনক্লুড করতে পারি। ধন্যবাদ। আমি ইউজুয়ালি নীরার সাথে কোনো দিনে ডিসএগ্রি করি না ইউজুয়ালি, কিন্তু আজকে বাধ্য হচ্ছি এখানে একটু ডিসএগ্রি করতে। প্রথমত দেখেন, যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিচ্ছে, যারা এই গত স্বাধীনতার যে বিপ্লব হয়ে গেল জুলাই আগস্টে যারা জীবন দিচ্ছে, তারা কিন্তু জীবনটা দেয় নাই ভারতের আধিপত্যবাদের জন্য। তারা জীবনে তারা দেশপ্রেমিক, তারা অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশে যদি আমরা একটা মানে এটা শুধু নীরুর ব্যাপারে বলবো না, আমি দেখছি এটা অনেক বাংলাদেশে বলে আর কি কথাগুলো, যে কি করবো আমরা বাংলাদেশ, আমাদের ইন্ডিয়ার সাথে ব্যালেন্স করে চলতে হবে, সাথে ব্যালেন্স করে। সুতরাং আমি একটু রয়্যাল এজেন্ট হলাম, আমার সুবিধাটা কোথায়? আমার প্রশ্ন হলো এখানে যে আমরা যতদিন পর্যন্ত 100% দেশপ্রেমিক হতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের দেশে দালালে ভর্তি থাকবে এবং এই দেশে কোনোদিন ভালো কিছু হবে না। জনগণকে বুঝতে হবে, আমাদের রাজনৈতিক লিডার যারা হবে তাদেরকে 100% দেশপ্রেমিকের লিটমাস টেস্ট দিয়ে পার হতে হবে। যদি তারা লিটমাস টেস্টে ফেল করে, তাদের মধ্যে 1% যদি রয়ের থাকে, অনুগত থাকে, 1% যদি ভারতের অনুগত থাকে বা যে কোনো দেশের অনুগত থাকে, তাকে আমি কোনোদিনই দেশপ্রেমিক হিসেবে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে রাজি না। এবং আমার মতো হাজার হাজার জনগণ তাদেরকে রিজেক্ট করবে, যার কারণে দেখেন নূরের আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যে মার খায়, কেউ তাকে প্রোটেক্ট করতে পর্যন্ত আসেনি। বুঝতে চেষ্টা করেন যে নূর ওই জায়গায় চলে গেছে যেখানে সিভিল ড্রেসে সামরিক বাহিনীর লোক এসে মারে, কেউ কিছু বলতে পারে না। বুঝতে চেষ্টা করেন, এটা অন্য কারোর ব্যাপারে হতো না যদি সে তার ওই জায়গায় না যেত। আমি জনগণকে এবং আপনার টকশোতে যারা আসে প্রত্যেকে অনুরোধ করব যে একটা জায়গায় কোনোদিন কম্প্রোমাইজ করবেন না, সেটা হলো দেশপ্রেম। সৈনিক বাহিনী, আমি ব্যক্তিগতভাবে কি নাম আপনারা যে সেনাপতি আছেন উনি নামাজি, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু এক জায়গায় আমি তার সাথে দ্বিমত করি। আমি বিশ্বাস করি না সে 100% দেশপ্রেমিক। আমি আপনার এই প্রোগ্রামে অনেকবার বলেছি কথা। সামরিক বাহিনীর টপ টু বটমকে 100% দেশপ্রেমিক হতে হবে। রাজনীতি যারা করেন তারা যদি কোনো দেশের ইয়ে করতে চান করুক, বলে দেন যে আমি ওই দেশের ইয়ে করি, কিন্তু আপনি দেশপ্রেমিক বলবেন নিজেকে, আবার ভিতরে ভিতরে আরেক দেশকে সার্ভ করবেন, এই জায়গায় কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। এবং আমার মতো হাজার হাজার দেশপ্রেমিক জনগণ বাংলাদেশে 18 কোটি লোক এটা অ্যাকসেপ্ট করবে না। একটা জিনিস আমরা বারবার ভুলে যাই, আমরা এগুলোকে হালাল করার চেষ্টা করি। যেমন একটা কথা অনেকেই বলে, একটা কাজ যে হাসিনার সময় উন্নতি হচ্ছে, খারাপ কি করছে? জনগণ তো কিছু লোক তো টাকা খাবে। আমার কথা হলো চোর, সে 1 টাকা চুরি করুক আর $1 বিলিয়ন চুরি করুক, আমার চোখে, আইনের চোখে সে চোর। তো কোনো ভালো কাজ বা কোনো একটা প্রজেক্ট করে যদি আপনি অর্ধেক খেয়ে ফেলেন আর বলেন যে কাজটা তো হচ্ছে, এই যে আমরা যে এই জিনিসগুলো যে আমরা সমাজে আমরা কিন্তু এনকারেজ করি এবং অ্যাকসেপ্ট করি রং জিনিসগুলোকে, আমরা অ্যাকসেপ্ট করি দুর্নীতি, আমরা অ্যাকসেপ্ট করি অন্য দেশের এজেন্ট হয়ে বাংলাদেশে পলিটিক্স করাকে। আমাদেরকে সমাজকে ওই জায়গাতে সরে আসতে হবে।
আমাদেরকে 100% দেশপ্রেমিক হতে হবে এবং আমাদের কোশ্চেন করতে হবে প্রত্যেকটা লোককে, সে যেইখানে থাকুক না কেন, সে দেশের পক্ষের লোক কিনা, সে 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 দেশপ্রেমিক কিনা, এবং সে দুর্নীতিবাজ কিনা নাকি সে সৎ মানে 100% সৎ। 1 টাকা খাইলে আমি যদি আপনার কাছ থেকে 1 টাকা নিই এবং আপনাকে টাকাটা ফেরত না দিই, আমি একজন ভালো মানুষ না। ডক্টর মুজিব, এই জায়গাতে আমি কম্প্রোমাইজ করবো না, এবং এই জায়গাতে আমি সবাইকে অনুরোধ করবো, যারাই টকশোতে আসেন বা যারাই পলিটিক্স করেন, এইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে একমত। করলে সমাজ এটাকে জাস্টিফাই করে ফেলবে, এবং এই জিনিসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে ফেললে এই দেশের আমরা যে স্বপ্ন নিয়ে মানুষ জান দিছে, আন্দোলন করছে, জীবন দিছে, তাদের স্বপ্নের সাথে, তাদের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই জায়গাতে আমাকে মুজিব ভাই, একটা কথা, লোকজন নূরকে ব্যাখ্যা করে বলে মোসাদ নূর, আমি এটা ডিনাই করলাম, নূর মোসাদের কারোর সাথে দেখা করে নাই। মেহেদী সাফাদির সাথে নূরের দেখা হয়েছে, কিন্তু মেহেদী সাফাদি মোসাদের কেউ না। দেয়ারফর কেউ যদি বলে নূর ইসরায়েলি মোসাদের সাথে দেখা করছে, এটা সর্বৈব মিথ্যা কথা। আরেকটা কথা, আচ্ছা, আবার বলে নূর হয়েছে বিকাশ নূর। হাসিনা পর্যন্ত বিকাশের মাধ্যমে আওয়ামী লীগের চান্দা নিছে। নূর যদি বিকাশ নূর হয়, হাসিনাও বিকাশ হাসিনা, খালেদাও বিকাশ খালেদা, তারেক রহমানও বিকাশ খালেদা, এবং বিএনপিও বিকাশ খালেদা, জামাত ইসলামীও বিকাশ খালেদা। দেয়ারফর নূরকে বিকাশ নূর বলা যাবে না। আমি আপনার এগ্রি করি। নূরকে কিন্তু আমাকে ওইখানে কোশ্চেন না, আপনাকে যদি আমি কিন্তু একবারও নূরকে বলবো না যে মোসাদ, আমি আপনি একটু ভালো করছেন যে আমাকে এই কথাটা বলছেন যে ওই লোকটা মোসাদ এজেন্ট না, উইচ ইজ ফাইন, আমি আপনাকে এগ্রি করলাম। কিন্তু নূর কার্যক্রমে নূরের যতগুলি আছে তাদের দেখা যায় তার সাথে ইন্ডিয়ার একটা ভালো যোগাযোগ, এবং সেটা মেনটেন করে চলে। এই জায়গাটাতে আমি আপনাকে বলবো, এই জায়গাটাতে আমি তার সাথে তার দেশপ্রেম নিয়ে কোশ্চেন করবো। এই জায়গাটাতে আমি আপনার সাথে পুরোপুরি একমত। এবং স্বৈরা শাসক ক্ষেত্রে সে সামনাসামনি না হোক, গোপনে ব্যাকডোর দিয়ে সাপোর্ট করে দিয়ে দিচ্ছে। বিকাশে কত টাকা পেয়েছে, সে যদি কোটি কোটি টাকা বিকাশে পায় এবং কোটি লোক যদি তাকে পছন্দ করে 20 টাকা তাকে প্রতিদিন দেয়, আমার তাতে কোনো আপত্তি নেই। সেইখানে আপনি তাকে বিকাশ নূর বলতে পারেন না। আপনি বিকাশে টাকা পাঠান, আমি বিকাশে টাকা পাঠাই, আপনি আমার সবাই কি বিকাশ হলো একটা চ্যানেল মাত্র। ওকে, তো এক্ষেত্রে একটা জায়গায় শুধু লায়াবিলিটি, ওই লায়াবিলিটির ক্ষেত্রে নীরার সাথে আমি আর আপনি মুজিব ভাই আমরা দুইজনই ডিফার করি। আমি আর আপনি এক পক্ষে, নীরার মতামত এবং ডক্টর শওকতের মতামত বোধহয় একটু ডিফার করে। আমি আর আপনি মনে করি বাংলাদেশকে গড়ার লক্ষ্যে কোনো অবস্থাতে ইন্ডিয়ার সাপোর্ট তো দূরে থাক, তার ধারে কাছেও যাওয়া যাবে না। সো মাচ। এবং এট দ্য সেম টাইম আমাদের শওকত ভাই, মুজিব ভাই, আপনাদের সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক কথা বলেছেন। বিষয়টা হলো যে এখন যে বর্তমান সিচুয়েশন বাংলাদেশে যাচ্ছে, এটা খুবই খারাপ। আর এই খারাপটা একদিনে তো হয়নি, আজকে 1 বছর পরে আমরা এটা দেখতে পাচ্ছি। সেটা হলো যে আমার যেটা মতামত, সেটা হলো আমাদের গোটা বাংলাদেশটাকে রান করছে ভারত রান করছে। কারণ দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে দেখেন 3 মাসের মধ্যে কি হলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়ার পর থেকে কিন্তু পুরো চক্রটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে বাংলাদেশের বিপ্লবের ধারা। এই বদলে গিয়ে আজকে 1 বছর পরে আমরা যে রেজাল্ট পাচ্ছি, এটা মানে খুবই জঘন্য বিষয় আমি বলবো বাংলাদেশের জন্য। এটা যতটা মানে 16 বছরে যতটা খারাপ কিছু না ছিল, তার চেয়ে আরো বেশি খারাপের ইঙ্গিত দিচ্ছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কারণে। আজকে আমরা ধাপে ধাপে এগুলো সামনে দেখতে পাচ্ছি এবং আরো দেখতে পাবো। তাই এখন আমি বলবো যে বাংলাদেশের জনগণের এখানেই এখন স্ট্রাইক করা উচিত, এখান থেকেই ঘুরে দাঁড়ানো উচিত যে এখন আর কিছু আমাদের দেখার নেই, আর আমাদের হারানোর কিছু নেই। আমরা অনেক হারিয়েছি, আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা যেটা বলবো সেটা সামনে বলবো। আজকে যে ঘটনা নূরের উপর হয়েছে, ভিপি নূরের উপর হয়েছে, ভিপি নূর রাস্তার কোনো টোকাই না, সে একজন পলিটিশিয়ান, সে যেখান থেকে আসুক সেটা বিষয় না, বাট বর্তমানে সে একজন
পলিটিশিয়ান, সে স্বৈরাচারের দোসর না। আজকে স্বৈরাচারের দোসর যারা, সেটা কিন্তু এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারের দোসর যে তারা, এবং এই স্বৈরাচারের দোসরের ঘাড়ে ভর করে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে নিয়েছেন, সে কিন্তু সামনে এগিয়ে আসছেন। এই যে সামনে এগিয়ে আসছেন, এতে যে আমাদের দেশের অবস্থা কি হবে সেটা কিন্তু জনগণ আপনারা বোঝার বাকি নাই, আপনারা বুঝে গেছেন। এখনই কি আমরা সেই শেষ দেখাটুকু মানে আমরা অপেক্ষা করব, না এখনই আমরা কথা বলবো? তাই আমি বলবো, আপনারা যে যেখানেই আছেন না কেন, যে যেখানেই থাকেন না কেন, আপনারা সবাই সুর তুলেন। আজকে আমাদের বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, যে সন্ধিক্ষণে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এই যে ভারতের তদারকি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা গত 1 বছরে মনে করেছি আমরা ভারত মুক্ত হয়েছি, না, আমরা ভারত মুক্ত হইনি। ভারত আমাদেরকে আরো বেশি আঁকড়ে ধরেছে। আমাদের রান্নাঘর থেকে শুরু করে প্রতিটা জায়গায় ভারত বিরাজ করছে। তো সে ভারতকে আপনারা একদিনে উঠাতে পারবেন না। 1 বছর আমরা ধৈর্য ধরে আমরা সময় দিয়ে দেখেছি যে ভারতের আধিপত্য কোথায় কোথায় আছে, আমরা সেটা ফিগার আউট করেছি। এখন বাংলার জনগণের বিষয়, বাংলার জনগণ কিভাবে চাচ্ছে, কিভাবে চলবে। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে, আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা চাচ্ছি আমাদের এই প্রোগ্রামটি আপনারা আরো বেশি বেশি শেয়ার করেন, প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেন, এবং বাংলার জনগণ আরো সোচ্চার হোক, সামনে এগিয়ে আসুক। আমরা এই 24-এর বিপ্লব থেকে যা পেয়েছি, এই বিপ্লব আমরা আর চাচ্ছি না। আমরা চাচ্ছি স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে বাস করতে। আমাদের উপর কেউ এসে হামলা তদারকি করুক, আমরা সেটা চাচ্ছি না। আজকে সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছে এই সেনাবাহিনী কাদের সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী কাদের পুলিশ বাহিনী। 16 বছরে যারা ছিল, যে যেখানে যে অবস্থায় ছিল, কাউকে সরানো হয়নি, কাউকে পদচ্যুত করা হয়নি, বরঞ্চ তাদের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে তাদেরকে আজকে এই পর্যায়ে হাঁটতে দেওয়ার সুযোগ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশে আজকে যা হচ্ছে এবং হতে যাচ্ছে। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম। নিরুনিরা অনেক মেহেরবানি, খুব ভালো কথা বলেছেন ডক্টর শওকত আলী এবং ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। আমি এখন কনক্লুড করব এবং তারপরে আজকের শো আমরা শেষ করব। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। যে কথাটা দিয়ে আমি শুরু করেছি, দ্যাট শ্রীমান ওয়াকার, সেনাপ্রধান মির্জাফর একটা মেসেজ নূরকে পিটিয়ে দেখাতে চেয়েছে। এনসিপি কে বলেছে, দেখো আমি কেমনে সাইজ করি। বেসিক্যালি এটা ওয়াকার কেমনে সাইজ করে, তার আসল টার্গেট 2টা ছিল, 2টা বা 3টা টার্গেট ছিল। এনসিপি এবং ওয়াকারের বিরোধী যারা আছে তাদেরকে বলা, দ্যাট দেখো স্টিল হু ইজ দ্য বস, ইউনূস ইজ নট দ্য বস। ইউনূসরে আমি কখনই বস হইতে দেই না, আই এম দ্য বস। কেন ওয়াকার এটা হইতে দেয় না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে ফ্রম ডে 1 সে আন্ডারমাইন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দিয়ে জেনারেল মির্জাফর ভারতের বিক্রম মিশ্রের সাথে ওখানে দেখা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারকে ওয়ার্নিং দেয় না অফিসিয়ালি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সংবাদ সম্মেলনে বা কোনো জায়গায় বলে নাই যে ওয়াকার তুমি ভারতের একজন ডিপ্লোম্যাটদের সাথে সেনানিবাসের মধ্যে নিয়ে এভাবে দেখা করতে পারো না, তুমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছ। এর অর্থ কি জানেন? উনি গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু পুরা বাংলাদেশকে গভর্ন করার মতো উনি বারবার যদি বলে আমার অভিজ্ঞতা নাই, উনি অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় নাই। ওনাকে অক্ষম করে রাখা হয়েছে। ওনার দরজায় বসিয়ে রেখেছে রয়্যাল অপারেটিভের বউ, ওনার দরজায় বসিয়ে রেখেছে এমন এক মহিলাকে, ওনাকে ঘুমের বড়ি খাওয়াইয়া ওনাকে শোয়া দিছে। উনি কি জেনারেল ওয়াকারকে একবারও বলছে যে ওয়াকার তোমার কার্যক্রম আমি পছন্দ করি না? এর ভিতরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও কি বলেছে যে ওয়াকার তুমি যা করছো এগুলো মিলিটারি আইনের পরিপন্থী? একবারও বলে নাই। একবারও কি বলেছে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না? একবারও বলে নাই। উনি পদত্যাগের কথা বলছে, পদত্যাগ ইজ নট দ্য অ্যান্সার। উনি একবারও বলেন নাই। উনি যদি একবার বলতেন
যে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না। দেয়ার ইজ এ ইনসাবঅর্ডিনেশন ফ্রম আর্মি চিফ, এয়ার চিফ এবং নেভাল চিফ। উনি একবারও বলেন নাই, এটা ওনার ব্যর্থতা। কেন বলেন নাই উনি? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কথাটা বলতেন যে তাকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কোঅপারেট করছে না, আজকে ওনার উপরে যত ব্লেম যাচ্ছে এই ব্লেম ওনার উপরে যেত না। উনি এই ব্লেম গুলোকে ওন করেছে, কারণ উনি ওনার ব্যর্থতাটাকে উনি লুকিয়ে রেখেছে। উনি বলেছে নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে, উনি বলেছে আর্মি ওনাকে কোঅপারেট করে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানতেন আর্মি আপনাকে কোঅপারেট করে না, তাহলে মিথ্যা কথা কেন বলছেন আপনাকে কোঅপারেট করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন ডিজিএফআই আপনার কাছে রিপোর্ট করে না, এনএসআই আপনার কাছে রিপোর্ট করে না, সিআইডি আপনার কাছে রিপোর্ট করে না, এএসইউ আপনার কাছে রিপোর্ট করে না, আপনি কিভাবে বললেন যে আপনাকে সেনাপ্রধান কোঅপারেট করছে? আরেকটা কথা, কে আপনাকে এই বুদ্ধি দিয়েছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে? আপনাকে এই বুদ্ধিটা কে দিয়েছে? আপনি কেন বিজেপিকে বা আর্মির একটা দুইটা ইউনিটকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ইনেক্ট করে আপনি নিজে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনি নিয়ন্ত্রণ করেন নাই? এটাও তো আপনার ব্যর্থতা। আপনি বলবেন আমি গভর্নিং করতে জানি না, তাহলে যারা জানে তাদের একজনকে নেন। আপনি এই বালছল কতগুলো এনজিও মার্কা লোকরে কেন গভর্নমেন্টে নিচ্ছেন? আদিলুর রহমান কার বাল ছিটছে? রিজওয়ানা কার বাল ছিটছে? যারা পারে তাদের কাউকে আপনি নেন নাই, আপনি করতে পারেন নাই। আপনি ডিজিএফআই কতগুলো লোককে আপনার পাশে বসাইছেন। মনির হায়দারকে আপনি কি জন্য নিছেন? আপনার বাল বাঁচতে। ফারুকিকে আপনি কি জন্য নিছেন? আপনার পাশা চুলকাইতে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছেন একটা হোমলেস লোকরে, দেখতেও হোমলেস, কাজেও হোমলেস। আজকে নূরের উপরে হাত তুলেছে। যদি পারে ওয়াকার আপনাকে আপনার গায়ে হাত তুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার গায়ে যখন হাত তুলবে তখন আপনার দরজায় বসে থাকে সাইদ কবিরের বউ, ওই বেটি পাশার কাপড় উদলা কইরা পাশার চুলকাইবে আর পাত মারবে। আপনাকে সম্মান দিতে চাই। আপনি আমার দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন। আমার এই ভদ্রতার দরকার নাই ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমার পিতৃতুল্য মানুষ, আপনাকে যথেষ্ট ইজ্জত করি। আমার দরকার নাই এই এত ভদ্রতা দিয়ে, এত সৌজন্যতা বোধ দিয়ে, এত কৃতজ্ঞতা বোধ দিয়ে আমার দেশটাকে রসাতলে নেওয়ার পক্ষে আমি না। নূরের ব্যর্থতা আছে, নূরের যথেষ্ট ব্যর্থতা আছে, কিন্তু নূরকে রাস্তাঘাটে এভাবে পিটিয়ে মেরে ফেলার পরিস্থিতি করার মতো কোনো লজিক আমার কাছে নাই। তার উপরে যে অ্যাটাক হয়েছে আমি এটা নিন্দা করি। নূর যেভাবে ভারতীয় দালালদের ডিফেন্ড করার চেষ্টা করেছে, এটা নূরের রাজনৈতিক ব্যর্থতা, অদূরদর্শিতা। কিন্তু নূরকে সেনাপ্রধান মীর জাফর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে, আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বিচার করতে পারবেন না, কারণ আপনার ওই ক্যাপাসিটি নাই। আপনি এর তদন্তও করতে পারবেন না, বিচার তো দূরে থাক, আপনি এটা করতে পারবেন না। এটা করার জন্য হেডাম লাগে, গুড্ডা লাগে, এটা আপনার নাই। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এগুলো আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই। প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার নিয়ন্ত্রণে, ওটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন না। আপনি নূরের বিচার করতে, নূরের উপরে যে হামলা হয়েছে এটার বিচার করতে আপনি যখন ব্যর্থ হবেন, আপনার উপরে, আপনার সম্পর্কে জঘন্য কথাবার্তা বেরিয়ে আসবে, এবং এই জঘন্য কথাগুলো যখন বেরিয়ে আসবে, আপনি যতই বলেন, তখন লোকজন আপনাকে আর কোনো কৃতিত্ব দেবে না, বরঞ্চ you and your legacy will become the liability for a nation called Bangladesh. আপনি সব লায়াবিলিটি আপনার ঘাড়ে নিয়ে দুম্বার মতো বসে আছেন। একবারও বলেন না যে আমাকে কোঅপারেট করছে না, একবারও বলেন না।
একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ওয়াকারকে কেন অ্যালাউ করছেন বিদেশি ডিপ্লোম্যাট, স্পেশালি ভারতীয় ডিপ্লোম্যাটদের সাথে কথা বলতে? আপনি কেন অ্যালাউ করছেন ইউনূসকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে? আপনি কেন অ্যালাউ করছেন আর্মি ইউনিফর্মে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে? আপনি নিজে অফিসিয়ালি একটা চিঠির মাধ্যমে, একটা ভাষণের মাধ্যমে তাকে কেন রিমুভ করেন না? কনফ্রন্টেশনে যেতে গেলে ইদার মেক ইট অর ব্রেক ইট, আপনি কেন ভাষণে বলেন না আমি ওয়াকারকে বহিষ্কার করলাম? জিয়া সাহেব বলেছিল একজন মেজর হয়ে আই রিভল্ট। আপনি কেন বলতে পারছেন না আমি ওয়াকারকে ডিসমিস করলাম? কেন বলতে পারছেন না? জনগণ তো আপনার পক্ষে, আমি আপনার পক্ষে, অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা দেশপ্রেমিক তারা আপনার পক্ষে। আপনি বলতে পারছেন না কেন? নাকি সায়েদ কবিরের বউয়েরা চলে আপনি লুকিয়ে আছেন? কোনটা? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে পিতৃতুল্য মনে করি, আপনাকে অনেক জ্ঞানী মনে করি, আপনাকে অনেক দেশপ্রেমিক মনে করি। জাতীয় পার্টি বাংলাদেশের জন্য লায়াবিলিটি, ভারতীয় দূতাবাস এবং ভারতপন্থীরা আমার দেশের জন্য লায়াবিলিটি। আপনি জাতীয় পার্টিকে যেভাবে সেনাপ্রধান মির্জাফর পুনর্বাসন করার চেষ্টা করছে, that states a fallacy. It's a mutiny. নূরের এই হামলার সাথে যারা জড়িত এদের প্রত্যেককে আপনি যদি অনতি বিলম্বে গ্রেফতার না করে, আপনি যদি এখনো ওখানে বসে ম্যাং ম্যাং করেন, দেশের জনগণ আপনাকে মাফ করবে না। সাবজেক্টটা আলটিমেটলি আজকে নূরের গায়ে হাত তুলেছে, কালকের হাসনাত আব্দুল্লাহর গায়ে হাত তুলবে, পরশুদিন নাহিদ ইসলামকে গুম করা হবে, তারপরের দিন আসিফ মাহমুদকে খুন করা হবে, তারপরে জারাকে খুন করা হবে, তারপরের দিন অন্য কাউকে গুম করা হবে, খুন করা হবে। ওয়াকারুজ্জামানের প্ল্যান এইটা। এবং তাদেরকে যখন খুন করবে আপনার তখন পদত্যাগের নাটক আর চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার এই মুহূর্তে একটা নীতিতে চলা উচিত, ইদার মেক ইট অর ব্রেক ইট। ওটা হচ্ছে আপনি এই ডিসেম্বরের মধ্যে একটা গণভোট দেন। আপনি যদি নিরঙ্কুশ ক্ষমতা গ্রহণ করে আপনার এই হিজড়া সম্প্রদায়ের মন্ত্রিসভাকে ভেঙে আপনি যদি সরকার চালাতে না পারেন, আপনি রিজাইন করুন, চলে যান দেশ ছেড়ে। আল্লাহ রক্ষা করবে আমার দেশকে। আপনার উপরে সবার আগে আমি ভরসা করছিলাম। ইউ আর পুটিং মি ডাউন, ইউ আর ফেলিং মি। লোকজন আমার অফিসে এসে, আমার কাছে এসে অনেকে বলে আপনি কাকে সাপোর্ট করলেন জ্যাকব ভাই? Therefore, আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, আপনার বয়সের ভারে আপনি টায়ার্ড হয়ে গেছেন, আপনি পারেন না, সত্য কথা বলে চলে যান দেশ থেকে। আপনার আর অর্জনের কিছু নাই। আমি জানি আপনি মানুষ সৎ, আমি জানি আপনি ঘুষ খাবেন না, আমি জানি পয়সার জন্য আপনি কিছু করবেন না, আমি জানি আপনি লোভী না, কিন্তু দেশ চালানোর জন্য যে ইনস্টিংস দরকার, যে ভিশন দরকার, ওটা আপনার নাই। আপনি দেশের 70% মানুষের জীবনকে শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছেন, বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। ইউ ক্যান নট ডু দ্যাট। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বলছি, for the last 6 months I was watching very carefully. You just put the people down. দেশের এতগুলো মানুষ আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আপনি সেগুলো নষ্ট করছেন প্রতিদিন। কেন আপনি প্রতিদিন তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন? তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনি
যেসব ছাতামাতা কমিশন করেছেন, কোনো একটা কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না ওয়াকারের যন্ত্রণায়। ওয়াকার এবং আওয়ামী পন্থী লোকজনরা আপনার ক্যাবিনেটে বসে আছে, আওয়ামী পন্থী লোকজনরা সচিবালয়ে বসে আছে, আওয়ামী পন্থী লোকজনরা আপনার দরজায় বসে আছে, আওয়ামী পন্থী লোকজনরা আপনার ক্যাবিনেটের সব জায়গায় চারিদিকে আপনাকে নিয়ন্ত্রণ করছে, আর আপনি চুপচাপ বসে আছেন। একটা জিনিস, আমি যদি সরকার চালাতে না পারি, আমি কেন 20 কোটি মানুষের লায়াবিলিটি আমার ঘাড়ে নিতে যাব? 20 কোটি মানুষের অভিশাপ কেন আমি আমার ঘাড়ে নিতে যাব? আপনি কেন নিচ্ছেন? বলেন ও ওয়াকারের জন্য আপনি পারছেন না, বলেন আপনি অমুকের জন্য পারছেন না, বলেন আপনি আসিফ নজরুলের জন্য পারছেন না, এগুলো বলেন। এগুলো বলে যদি আপনি বিদায় হন, আপনাকে মানুষ দোয়া করবে। আর যদি আপনার হেডাম থাকে, গণভোটের তারিখ ঘোষণা করেন, গণভোটের তারিখ ঘোষণা করে আপনি নিরঙ্কুশ ক্ষমতা আপনার হাতে নেন, আর আপনার এই হিজড়া মন্ত্রিসভা ভেঙে দেন। যারা যোগ্য তাদেরকে নেন, আর যোগ্য মানুষ খুঁজে না পেলে আপনি টেকনোক্রেট মন্ত্রী, বিদেশি নাগরিক হোক, তাদেরকে দিয়ে আপনি মন্ত্রণালয় চালান, দেশকে ফিক্স করেন। এই ছিল আমাদের দর্শক শ্রোতা। আগামীকাল আমি শো করি না সোমবার দিন, কিন্তু আগামীকালকের আমি একজন স্পেশাল গেস্টকে নিয়ে শো করব বাংলাদেশ সময় রাত 10টায়। একজন আর্মির মেজর, তাকে 3 বার গুম করা হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সে দেশ থেকে কোন রকম জান নিয়ে বাঁচার চেষ্টা করেছে, এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল ওয়াকারুজ্জামান স্বয়ং। তাকে বাংলাদেশের যে ন্যাশনাল আইডি করেছে, এটা ডাটা উনি নিয়ন্ত্রণ করতে চেয়েছে বাংলাদেশের পক্ষে, তাকে মেরে ফেলার জন্য সমগ্র ষড়যন্ত্র ওয়াকারুজ্জামান করেছে, হাসিনা করেছে। এখন পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে। তাকে নিয়ে আমি আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10টায় শো করব। আপনাদের সবাইকে ওই শোতে আমন্ত্রণ জানিয়ে আজকের আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।